ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের আমি পরমাণু নিউক্লিয়াসের দুইটা ভিডিও অলরেডি চলে গেছে। আমাদের আজকের নেক্সট পার্ট আছে, যেটা আমাদের এই চ্যাপ্টারের তৃতীয় পার্ট। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা কি তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলো যেগুলো আছে সেগুলো দেখব। তারপর তেজস্ক্রিয় সক্রিয়তা কী সেটা দেখব। আর শেষের দিকে আমরা সডিও ফেজানের সূত্র একটা আছে, সেই সডিও ফেজানের সূত্রটা একটু দেখব। ঠিক আছে? তো দেখো, তেজস্ক্রিয়তা কিন্তু আমাদের অনেকটা ক্ষতিকর। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থের যে বিকিরণগুলো হয়, সেই আলফা বিটা গামা রশ্মি আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি করতে পারে। অথচ এগুলো শুধু আমাদের ক্ষতি করে না, অনেক কাজে লাগে। অনেক কাজে লাগে বলতে ভুল, আমাদের যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা তার বেশিরভাগটা জুড়ে আলফা বিটা গামা রশ্মির ব্যবহার। ঠিক আছে? তো আমরা এখন দেখবো যে এই যে আলফা বিটা গামা রশ্মি যেগুলো বের হচ্ছে, এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করি। প্রথম যেটা ইউজ করছি কোথায়, রেডিয়েশন থেরাপি। বিভিন্ন রকম, যেমন আমাদের ক্যান্সার হলে আমরা জানি কেমো দেওয়া হয়, কেমোথেরাপি বলা হয় সেটাকে। তো বিভিন্ন রকম ওষুধের মানে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে সেই রোগটাকে দমিয়ে রাখার জন্য বা আটকে রাখার জন্য, যাতে সেটা স্প্রেড না করে বা একদম শরীরের সব জায়গায় ছড়িয়ে না পড়ে, তার জন্য আমরা কি বিভিন্ন রকম থেরাপি ইউজ করি, বা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি ইউজ করি। তো এরকম একটা থেরাপি কি রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপির সাহায্যে কী কী করা যায়, লিউকেমিয়া নামে একটা রোগ আছে, ক্যান্সার, টিউমার ইত্যাদির চিকিৎসা করা হয়। মানে এগুলো রোগকে বাড়ার হাত থেকে রক্ষা করা হয় বা কমানোর চেষ্টা করা হয় রেডিয়েশন থেরাপির মাধ্যমে। গেল, এখানে বলছে কি কোবাল্ট 60, এটা আমাদের একটা কি আইসোটোপ। কোবাল্ট একটা যে মৌল, তার যে নিউক্লিয়াসটা, এই যে কোবাল্ট 60 যে আমাদের আছে, এটা একটা তেজস্ক্রিয় পদার্থ। এটা কি করা হয়, টিউমার ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তার যদি পরীক্ষা বলে কোবাল্ট 60 তেজস্ক্রিয় মৌলটি কোন কাজে ব্যবহার করা হয়, টিউমার আর ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক নম্বর গেল। দুই নম্বর বলা হচ্ছে কি রেডিও সোডিয়াম, রেডিও আয়রন, রেডিও আয়োডিন। এই যে আমাদের এগুলো হলো কি তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থগুলো কি করা হয়, রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। আমাদের শরীরে কোনো একটা ক্যান্সার হয়েছে কি হয় নাই, এই সমস্ত জিনিসগুলো আমরা নির্ণয় করব। তো সেখানে আমাদের কি এই যে আমাদের তেজস্ক্রিয় মৌলগুলো আছে, এগুলো ব্যবহার করা হয়। তিন নম্বর যেটা আমরা অনেক বেশি ইউজ করি, কার্বন ডেটিং। এটা এক্সট্রা করে পরীক্ষা আসে। কার্বন ডেটিং বলতে কী বোঝো, এটি কেন ব্যবহার করা হয়, এরকম কোশ্চেন আসে আমাদের। তো কার্বন ডেটিং এটা এক্সট্রা করে পয়েন্ট করা আছে, দেখ এই জন্যই এক্সট্রা করে পয়েন্ট করা আছে। এখন এক্সট্রা করে এটা কোশ্চেন হয়, ব্যবহারে না বলেও ডাইরেক্ট কার্বন ডেটিং বলতে পারে। তো কার্বন ডেটিং মানে কি, সাপোজ আমরা কোনো একটা জায়গায় দেখবি, ইতিহাসে পড়বি যে মাটি খুঁড়তে খুঁড়তে কোনো একটা প্রচুর পুরনো দিনের একটা কি আসবাবপত্র পাওয়া গেছে, একটা মাটির পাত্র পাওয়া গেছে, একদম অনেক পুরনো একটা গাছের গুঁড়ি পাওয়া গেছে। এবারে সেই গাছের গুঁড়িটা কত দিনের পুরনো, কত হাজার বছর। আচ্ছা, আমরা যে বলি না যে হরপ্পা সভ্যতা আজকে থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। তো আমরা কেমন করে বুঝছি, মানে অতদিন আগের তো কোনো বই আমরা পাচ্ছি না, বা কোনো লোকও বেঁচে নেই যে কতদিন আগে ছিল সেটা জানার জন্য। আমরা এটাকে অনুমান করে বলি। অনুমান করে কী করে, এই যে কার্বন ডেটিংয়ের মাধ্যমে। কার্বন ডেটিং তখনকার বিভিন্ন মাটি খুঁড়ে বিভিন্ন রকম কি আসবাবপত্র পাওয়া গেছে, মাটির পাত্র, বা তখনকার কোনো কয়েন পাওয়া গেছে, মুদ্রাগুলো পাওয়া যায় না, মুদ্রাগুলো পাওয়া গেছে, সেগুলো কি কার্বন ডেটিং করা হয়। কার্বন ডেটিং করে বলে দেওয়া যায় যে সেটা কত দিন আগের পুরনো। ঠিক আছে? তো এই যে কার্বন ডেটিং কী করে করা হয়, যে কোনো পদার্থ যেমন জৈবিক পদার্থ, একটা গাছের গুঁড়ির মধ্যে অবশ্যই কার্বন পরমাণু থাকে, এবং কার্বনে অনেকগুলো আইসোটোপ থাকে। আমরা জানি কার্বনের আইসোটোপ আছে 3টা। কী কী আছে, একটা 6C12, একটা আইসোটোপ আছে কি 6C13, আরটা থেকে 6C14। তো আমাদের এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ আমাদের এই দুইটা ইম্পর্টেন্ট। তো এই যে কার্বনের যে এই দুইটা আইসোটোপ, প্রত্যেকটা পদার্থের মধ্যে দুইটা আইসোটোপই থাকে। একটা গাছের মধ্যে কার্বন থাকে, সেই কার্বনের দুইটা আইসোটোপই থাকে। তাদের যে অনুপাতটা থাকে, একটা নির্দিষ্ট অনুপাত থাকে, যে একটা 10টা যদি 6C12 থাকে, সেখানে দুইটা থাকবে কি 6C14 থাকে। এবার কি হয়, 6C12 হয় কি এমনি মৌল, সেটা তেজস্ক্রিয় না। আর 6C14 হয় কি তেজস্ক্রিয়। বা তেজস্ক্রিয় মানে সেখানে আলফা পার্টিকেল বের হতেই থাকে, হতে কি তার যে পরিমাণটা কমতেই থাকে। মানে যখন একটা পরমাণু থেকে আলফা বিটা পার্টিকেল বের হয়, সেটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, সেটা কার্বন আর থাকবে না। তাহলে শুরুতে যদি একটা গাছের গুঁড়ির মধ্যে যদি 5 কোটিটা যদি থাকে কার্বন থাকে, এই 14 এই আইসোটোপটা, তাহলে বর্তমানে অতগুলো থাকবে না, কমে যাবে, কমে অনেক সংখ্যাটা কমে যাবে। এবার যে কোনো পদার্থের মধ্যে এদের দুজনের অনুপাতটা একই থাকে, নির্দিষ্ট থাকে। এবার যখন ধীরে ধীরে এটা কমতে থাকে, তখন অনুপাতটা কমতে থাকে। এবার যদি আমরা একটা কোনো পদার্থ পাই, দেখি ওখানে যে আমাদের এই যে কার্বন পরমাণুটা আছে বা আইসোটোপটা আছে, এই কার্বন আইসোটোপটা আছে, তাদের অনুপাত কত আছে সেটা বের করে নেই, ইজিলি বের করতে পারবো। এবার আমি দেখবো অ্যাকচুয়ালি কত হওয়া উচিত ছিল, দেখবো যে এখানে এত হওয়া উচিত ছিল। এখন দেখবো এত থেকে এতটা আসতে কতদিন সময় লাগার কথা, সেই সময়টা আমরা ওখান থেকে বের করতে পারি। এখন তোদের এই জিনিসগুলো নেই, পরে সূত্র দেখবি, তেজস্ক্রিয় বিঘটনের সূত্র দেখবি, তোদের এই মানে 10-এর মনে 11-এ গিয়ে পাবে। তো তেজস্ক্রিয় বিঘটনের সূত্র একটা আছে, সেই সূত্র থেকে আমরা সহজেই
যদি আমরা বের করতে পারি যে কত এখন কত আছে, আগে কত হওয়া উচিত ছিল, মাঝখানে সময়টা কতদিনে মানে এখান থেকে এখানে আসবে, সেটা বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রে যদি আমি সংখ্যাগুলো বসাই ইজিলি বের করতে পারবো যে এই জিনিসটা কতদিনে পুরনো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কার্বন ডেটিং করি। কার্বন ডেটিংয়ের মাধ্যমে কোনো একটা পদার্থের যে কোনো একটা জিনিসের মানে বয়সটা কতদিন আগের সেটা আমরা ইজিলি বের করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের কি তেজস্ক্রিয়তার ধর্মতা ব্যবহার করতে পারি। এবার বলছে কি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা পড়বি। হ্যাঁ, এখানে এককটা আসে, এককটা ভালো করে পড়বি। তা বলি, কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলি তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। মানে একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, সেখানে 1 সেকেন্ডে যতগুলো পরমাণু কি বিঘটিত হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ এখানে আমার কাছে এনটা পরমাণু ছিল, কোনো একটা মৌলের এনটা পরমাণু ছিল, 1 সেকেন্ড পর দেখলাম সেখানে এন থাকবে না, কারণ সেটা তেজস্ক্রিয় মৌল, কিছু পরমাণু অন্য পরমাণুতে পরিণত হয়ে যাবে, কারণ সেখানে কি তেজস্ক্রিয়তা ঘটবে। হওয়ার পর দেখলাম সেখানে 5টা অণু কমে গেল। 5টা অণু কমলে 1 সেকেন্ডে কতটা কমছে, 5 করে কমছে। তো এই যে কমছে, প্রতি সেকেন্ডে কী হারে কমছে সেটাকেই বলা হচ্ছে কি তেজস্ক্রিয়তার সক্রিয়তা বা তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। ঠিক আছে, আচ্ছা এর এককগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, কাকে বলে এটা খুব কম আসে, একক আসে, এটা ভিভিআই দিয়ে রাখিস, এটা পড়বি অবশ্যই। বিভিন্ন একক আছে। এসআই পদ্ধতিতে কি বেকারেল, আচ্ছা বেকারেল এখানে বি কিউ দিয়ে লেখা হয়। হ্যাঁ, বি কিউ, বি ছোট হাতের কিউ। তাহলে সক্রিয়তার একক কি, ফার্স্ট কথা এসআই পদ্ধতিতে বেকারেল। সিজিএসে কি 20। আবার কি একটা এমনি একটা একক আছে রাদারফোর্ড, রাদারফোর্ড মনে রাখবি। এই 3টে একক কি কি আছে, বেকারেল, 20, রাদারফোর্ড। এগুলো কিন্তু এক একটা বিজ্ঞানীর নাম। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল বেকারেল, তেজস্ক্রিয় সক্রিয়তা আবিষ্কার করেছিল 20, যতদূর সম্ভব সূত্রটা দিয়েছিল আমাদের, তোদের নেই পরবর্তীতে দেখবি। আর রাদারফোর্ড আমাদের একটা সূত্র দিয়ে গেছেন এই যে তেজস্ক্রিয়তা সংক্রান্ত। হ্যাঁ, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে এই যে 3জন বিজ্ঞানীর নাম অনুসারে এর এককটা দেওয়া হয়েছে, মনে থাকবে, বেকারেল, 20, রাদারফোর্ড। আচ্ছা এই জিনিসগুলো আমি এক্সট্রা এখানে লিখেছি, পার্থক্য ছিলই, যে ভেদন ক্ষমতা কার বেশি কম। আমি আবার এখানে রেখেছি কেন, কারণ এটা তোমাদের পরীক্ষা ভালো বারবার জিজ্ঞেস করে, ওই জন্য যাতে তোমাদের মাথা থাকে যে এটা একটা ভালো কোশ্চিন, ইম্পর্টেন্ট, এখানে দেওয়া আছে। ভেদন ক্ষমতা ক্রম কি, আলফা লেস দেন বিটা লেস দেন গামা, মানে গামা সবচেয়ে বেশি থেকে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ভেদ করতে পারে, তার থেকে কম থেকে কি বিটা, সবচেয়ে কম থেকে আলফা। আবার আয়নন ক্ষমতা যে আছে, আয়নিত করার ক্ষমতা, সেটা আবার উল্টে যায়, আলফার থেকে সবচেয়ে বেশি, তার থেকে কম থেকে কার, বিটার, একদম কম থেকে গামার। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবি। আলফা পার্টিকেলের আচ্ছা ভেদন ক্ষমতার ক্রমটা কি আর আয়নন ক্ষমতার ক্রমটা কি, মনে থাকবে। আচ্ছা নেক্সট, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো দেখবি। হ্যাঁ, বলছে কি তেজস্ক্রিয়তা হলো এমন একটি স্বতঃস্ফূর্ত এবং বিরামীর ঘটনা। এটা একটা স্বতঃস্ফূর্ত এবং বিরামীর, কখনো থামে না। যেগুলো পদার্থ তেজস্ক্রিয় তারা সবসময়ের জন্য আলফা বিটা পার্টিকেল বের হতেই থাকে। গেল, এটা কি বাহ্যিক চাপ, তাপমাত্রা, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এদের দ্বারা প্রভাবিত হয় না। আগেই বলেছি এটা। তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু নিউক্লিয়াসের ঘটনা। নিউক্লিয়াসের বাড়িতে ইলেকট্রনগুলো কতগুলো আসে নাই তার উপর কোনো ডিপেন্ড করবে না। মানে কি, এটা হলো কি তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের ভিতরে ঘটনা, সেটা নিউক্লিয়াসের ভিতরেই ঘটে। বাইরে যে কতগুলো ইলেকট্রন আসে, ইলেকট্রনগুলো কেমন করে আসে, কয়টা কক্ষপথ আছে, কোনো কিছু আমাদের দেখার দরকার নেই। দেখবো নিউক্লিয়াসে কয়টা প্রোটন ইলেকট্রন আছে। তো এটা কি নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই এর সাথে। ঠিক আছে, তারপর বলছে কি তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ভাঙ্গন বা বিঘটন। তেজস্ক্রিয়তা বলে কি নিউক্লিয়াসটা কি ভাঙ্গন বা বিঘটন ঘটে, ভেঙে যায়, এর ফলে একটি নতুন মৌলের সৃষ্টি হয়। যে মৌলটার তেজস্ক্রিয় ইসে ঘটবে, বিকিরণ ঘটবে, তার কি মৌলটা চেঞ্জ হয়ে যায়, নতুন মৌল সৃষ্টি হয়। মূল পরমাণুকে জনক পরমাণু বলা হয় এবং কি নতুন মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলে, প্যারেন্ট নিউক্লিয়াস আর ডটার নিউক্লিয়াস। যেই পরমাণুটার তেজস্ক্রিয়তা ঘটছে সেটাকে বলা হয় কি জনক পরমাণু বা প্যারেন্টস নিউক্লিয়াস। আর যে সেটা যে সাপোজ আলফা পার্টিকেল বেরোলো, আলফা পার্টিকেল বেরোলে কি এই পরমাণুটা চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন পরমাণু তৈরি করবে। নতুন পরমাণুটিকে ডটার নিউক্লিয়াস বলা হয়, বাংলায় বলা হয় কি দুহিতা পরমাণু। ঠিক আছে, দুহিতা নিউক্লিয়াস। আচ্ছা গেল, লাস্ট আমাদের আজকে একটা টপিক আছে, দুইটা টপিক আছে। যাই হোক, প্রথমে দেখি কি সডি আর ফ্রেদানের সূত্র। এগুলো সূত্র অ্যাকচুয়ালি আমরা নিজেই দিয়ে দিতে পারতাম যদি আগে আলফা বিটা গামা রশ্মির যে বের হলে কি হয় সেটা যদি বুঝতে পারতাম, এগুলো আমরা নিজেই বের করতে পারতাম। সডি ভিজনও বলে দিছে, দেখ কি বলছে। বলছে আলফা কণা নিঃসরণের ফলে, মানে কোনো একটা নিউক্লিয়াস থেকে যদি আলফা কণাটা বের হয়ে যায়, পর্যায় সারণীতে দুইটা পরমাণুর অবস্থান মূল পরমাণুর থেকে 2 ঘর পিছিয়ে অর্থাৎ বাম দিকে সরে যায়। মানে সাপোজ আমাদের এই যে পর্যায় সারণী আছে,
আমি প্রথম পর্যায়ে বলছি, দ্বিতীয় পর্যায়টা বলছি। আচ্ছা, এখানে দ্বিতীয় পর্যায়ে প্রথমে কে থাকে? লিথিয়াম থাকে, তারপর কি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আচ্ছা, লাস্টে একটা লিখছি না, জায়গাও নেই আর লিখছি না ওটা। সাপোজ বললো যে এখান থেকে একটা আলফা পার্টিকেল বেরোলো কার্বন থেকে। কার্বনে কি 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে। এখান থেকে একটা আলফা পার্টিকেল বেরোলো। যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে কি এর যে প্রোটন সংখ্যাটা কি হবে? প্রোটন সংখ্যাটা 2 কমে যাবে। 2 কমে গেলে কত হবে? 4 হবে। আচ্ছা বলতো এখন এখানে 4 কার থাকবে? এর প্রোটন সংখ্যা কত? 3, এর 4, এর 5, এর 6, এর 7, এর 8, এর 9। তাহলে দেখ এর কার্বনের যে আলফা পার্টিকেল বের হয়ে গেলে প্রোটন সংখ্যাটা 4 হচ্ছে। এখন 4 মানে কি এর হচ্ছে, তাহলে কার্বনটা কি বেরিলিয়ামে পরিণত হয়ে যাবে। কার্বনটা কি হবে? বেরিলিয়ামে পরিণত হবে। বেরিলিয়াম পরিণত হবে মানে কি পিছন দিকে 2 ঘর পিছিয়ে আসবে, বাকি বাঁ দিকে, এটা আমরা বাঁ দিকে 2 ঘর সরে আসবে। তো এই কথাটাই বললে। হ্যাঁ, যদি কোনো পরমাণুতে যদি আলফা কণার নিঃসরণ হয় তাহলে পর্যায় সারণীতে 2টা পরমাণু, যারা নতুন পরমাণু হবে তার অবস্থান কি মূল পরমাণু থেকে 2 ঘর পিছনে বা বাঁ দিকে সরে যাবে। এটা প্রথম। দ্বিতীয়টা বলছে কি বিটা কণা নিঃসরণের ফলে পর্যায় সারণীতে 2টা পরমাণু অবস্থান মূল পরমাণু থেকে 1 ঘর এগিয়ে যাবে বা ডান দিকে যাবে। কারণ আমরা জানি কি বিটা পার্টিকেল যদি নিঃসৃত হয় এখান থেকে, বিটা পার্টিকেল নিঃসৃত হলে তার যে পারমাণবিক সংখ্যাটা 1 বেড়ে যায়। 1 বেড়ে যায় মানে এখানে 6 ছিল, 6 থেকে কত হবে? আচ্ছা 7 হয়ে যাবে। এখন যদি 7 হয়, 7 হবে মানে কি 7 এখানে আসে, তখন ও এখানে 1 ঘর এগিয়ে আসবে বা ডান দিকে 1 ঘর সরে যাবে। এই যে 2টা লাইন বললো, এটাই হলো কি সডিও ফেজানের সূত্র। সেটা আমরা নিজে থেকেই বলতে পারতাম, এখানে মানে এদের দরকার ছিল না। যাই হোক, এরা বলছে দেখে আমরা ওই জিনিসগুলো শিখতে পেরেছি। লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ এটা কোশ্চেন আজকে পড়বো, তারপর আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। বলছে কি এম গ্রাম ভরের রেডিয়াম মৌলের তেজস্ক্রিয়তার মাত্রা সমভরের রেডিয়াম থেকে উৎপন্ন RaCl2 এর থেকে কম না বেশি। বলছে আমার কাছে একটা রেডিয়াম মৌল আছে, আবার সমভরের কি রেডিয়াম ক্লোরাইড আছে। বলছে এই যে রেডিয়াম 2 জায়গায় আছে, রেডিয়াম এখানেও রেডিয়াম সক্রিয়তা মানে সক্রিয় হবে, এখানকার রেডিয়ামটা সক্রিয় হবে, কার ক্ষেত্রে বেশি হবে বা কার ক্ষেত্রে কম হবে? তো এখানে যেহেতু দেখে এখানেও রেডিয়াম আছে, এখানেও কিন্তু রেডিয়াম আছে। আচ্ছা, এখানে RD হবে, হ্যাঁ RdCl2। তাহলে এখানেও রেডিয়াম আছে, এখানেও রেডিয়াম আছে। এবার আমরা কি জানি তেজস্ক্রিয়তার ব্যাপারটা এটা কার সাথে সম্পর্কিত? নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত। এখানে ইলেকট্রনের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে জাস্ট কি হয়েছে, RD ছিল, RD Cl এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। Cl এর সঙ্গে ইলেকট্রনের দেওয়া নেওয়ার মাধ্যমে যুক্ত হয়, হয়তো কি সমযোজী বন্ধনের মাধ্যমে বা তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে। সেখানে কি নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হবে? জাস্ট ইলেকট্রন কম বেশি হবে, 2টা ইলেকট্রন বেড়ে যাবে কমে যায় বা বন্ধন তৈরি করে। এখানে তো নিউক্লিয়াসটা একই থাকে না, এটাও নিউক্লিয়াস যায়, এখানেও নিউক্লিয়াসটা। যেহেতু ওদের নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হয় না, 2 ক্ষেত্রেই কী হবে তেজস্ক্রিয়তার মাত্রাটা একই হবে, কোনো চেঞ্জ হবে না। কারণ কি এটা ইলেকট্রনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই ইলেকট্রন ওর সঙ্গে ভাগ করে নে, করে নে, যতদিন আর নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রাটা একই থাকবে। তাহলে বলবি এখানে যেহেতু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, তাই দুজনের ক্ষেত্রেই তেজস্ক্রিয়তার মাত্রা একই হবে। যেহেতু ভরটা সমান, একই ভর, এর ভর বেশিতে গেলে মাত্রাটা বেড়ে যেত, 2টা ভর তো একই বলা আছে। ক্লিয়ার? তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো এবং আমাদের সঙ্গে থেকো। তোমাদের এই চ্যাপ্টারটা আশা করি কোনো সমস্যা হবে না। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুব মজার চ্যাপ্টার। তোরা এর পরবর্তীতে যেগুলো টপিক দেখবি ওগুলো আরও মানে ভালো, মানে খুব সুন্দর। তো যাই হোক, তোমরা যদি সাথে থাকো অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের 7 কি 8 নম্বর থাকে সবগুলোই অ্যান্সার করে আসতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ।